বেসিক্যালি রাজ্যে ৩৫৫ জারি করার জন্য ফিটেস্ট পজিশনে আছে এই রাজ্যে। এসএসসি দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করছে, যেটা রাজ্যের ভূভারতে কোনো চিফ মিনিস্টার করেনি, যেটা কিনা এই কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী ১৫ লক্ষ টাকা বন্ড দিয়ে স্বীকার করছে যে হ্যাঁ, এর যে রেজিস্টার অ্যাড্রেস যতটুকু আমি জানি একটা আছে নিজাম প্যালেসে আর একটা আছে আপনার সিজিওতে। তো যে কোনো কারণে হোক রাজ্যের তরফ থেকে রাজ্যের বিরোধী কণ্ঠ রোধ করার জন্য ডেকে পাঠানো এবং যে অপদার্থ চোর মুখ্যমন্ত্রীর কপালে ভাঁজ এসছে এবং পরবর্তীতে দেখা যাবে হয়তো ভয়ঙ্কর কিছু পরিণতি। আমি আগেও আপনাদের চ্যানেলে এর আগেও বলেছি, আমরা পশ্চিমবঙ্গের আইনজীবীরা কেউ মরে যায়নি। আমাদের পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা বা জুডিশিয়ারি সিস্টেম এখনও বিক্রি হয়নি এবং বিক্রি হবেও না। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেমকে কেনার ক্ষমতা এই রাজ্যের চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী এবং চোর মমতার নেই। এভাবে প্রত্যেকটা সেক্টর থেকে যদি রাজ্যের মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান এবং তাদের যদি সুরাহা সেই সরকার না করতে পারে, তাহলে এই সরকারের মনে হয়েছে আমাদের তরফ থেকে মামলা করতে গিয়ে মনে হয়েছে যে এই ভিত্তিতে তিনি নির্দেশিকা জারি করেছে এবং এই মামলার যে গতি প্রকৃতি এবং এই মামলার যদি ধারাপাত আমি দেখি তাহলে ধারাপাত পরিষ্কার বোঝা যাচ্ছে যে ২৬-এর আগে ব্যানার্জি পরিবারের কেউ একজন জেলে যেতে চলেছে এবং সেটার আরও স্পষ্ট প্রমাণ আপনারা পাবেন কিছুদিন পর থেকে। এবং তার পুরো ছবি না হোক, একটা কিছু আবছা ছবি আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে থেকে, জাস্ট এই মামলাতেই আপনারা দেখতে পাবেন। কারণ এবং তার ভিত্তিতে কোথাও যেন শাসকের চিন্তার ভাঁজ এসছে কপালে, যার ভিত্তিতে আমার ওপর এরকম একটা মানে বিভিন্ন রকমভাবে কলিবেন ওনার ২৪ ঘন্টার মধ্যে মানে এমন একটা দিন যায় না যেখানে উনি একবার হোক বা দুবার। যে ভোটের আগে কি আপনার যে মামলাগুলো করেছিলেন সেই মামলাগুলোর রায় পাওয়া যাবে? রাজ্য কি পূর্ণ সহায়তা করবে মনে তো হচ্ছে? দেখুন, রাজ্য পূর্ণ সহায়তা করবে না এটা খুব স্বাভাবিক। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, এই সরকার ভয় পায় দুটো জিনিসে। বুধবারের মধ্যে আপনাকে মানে রাজ্য সরকারের যে মুখ্য সচিব মিস্টার মনোজ পন্থ আইএএস অফিসার, ওনাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে সশরীরে ওনাকে হাজিরা দিতে হবে, এর ভিত্তিতে নির্দেশিকা জারি হয়। রাজ্যে 355 ইমপ্লিমেন্ট করার জন্য আপনি মামলা করেছেন, তো সেই মামলা কতদূর আগালো সেটা আপনার কাছ থেকে জানতে চাইব। বেসিক্যালি রাজ্যে ৩৫৫ জারি করার জন্য ফিটেস্ট পজিশনে আছে এই রাজ্যে। আমরা বিগত দিনে একই কথা বলেছি আমি। তার ভিত্তিতে ৩৫৫-র জন্য এই রাজ্যে ৩৫৫ জারি করার জন্য একটা মামলা হয় এবং সেই মামলাটা জাস্টিস রাজা বসু চৌধুরীর এজলাসে হয়। মামলা হিয়ারিংয়ে পরিষ্কার বলা হয়েছিল, আগের দিন বলা হয়েছিল রাজ্যে ২ সপ্তাহের মধ্যে রাজ্যের মুখ্য সচিবকে রিপোর্ট দিতে হবে এবং সেই মুখ্য সচিব রিপোর্টটা এড়িয়ে যায়। বুধবারের মধ্যে আপনাকে মানে রাজ্য সরকারের যে মুখ্য সচিব মিস্টার মনোজ পন্থ আইএএস অফিসার, ওনাকে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স মানে সশরীরে ওনাকে হাজিরা দিতে হবে, এর ভিত্তিতে নির্দেশিকা জারি হয় হাইকোর্টের তরফ থেকে, মহামান্য জাস্টিস রাজা বসু চৌধুরীর এজলাসের তরফ থেকে। স্যার বলছি এই মামলাটা ঠিক কত দূর যেতে পারে, কতটা সময় লাগতে পারে আপনার মনে হচ্ছে? দেখুন, এটা তো একটা সময় সাপেক্ষ, কারণ রাজ্যকে রিপোর্ট দিতে বলা হয়েছে এবং রাজ্য রিপোর্ট দেবে এবং সেই রাজ্য রিপোর্টের ওপর বেস করে রাজ্যের ল অ্যান্ড অর্ডার যেই প্রশ্নগুলো আমরা রেখেছি বিগত দিনে, স্বাস্থ্য দুর্নীতি, বিগত দিনে আপনার বিভিন্ন রকম এসএসসি স্ক্যাম, আজকে দেখুন প্রাথমিকে শিক্ষক দুর্নীতি, সেটার ভিত্তিতে মামলা অলরেডি ঝুলছে। ৩২,০০০-এর ক্যান্ডিডেটের ভাগ্য এখন পর্যন্ত প্রায় যাবে শুধুমাত্র এই দুর্নীতির কারণে। এবং মানে যেখানে সিবিআই কোনো একটা জায়গায় গিয়ে মনে হচ্ছে মাঝপথে গিয়ে থমকে যাচ্ছে বা খেই হারিয়ে ফেলছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যের আর্থিক, প্রশাসনিক এবং স্বাস্থ্য টোটাল এই ৩টে পরিকাঠামো ভেঙে গেছে, যার ভিত্তিতে আপনার সাধারণ মানুষ রাস্তায়, যে কোনো সেক্টরে, আপনি শিক্ষাক্ষেত্রে বলুন চাকরিহারা শিক্ষকরা রাস্তায়, প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বলুন চাকরিহারা রাস্তায়, স্বাস্থ্যক্ষেত্রে বলুন কিছুদিন আগে নার্সেরা রাস্তায় নেমেছে। এরকমভাবে প্রত্যেকটা সেক্টর থেকে যদি রাজ্যের মানুষ ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটান এবং তাদের যদি সুরাহা সেই সরকার না করতে পারে, তাহলে এই সরকারের মনে হয়েছে আমাদের তরফ থেকে মামলা করতে গিয়ে মনে হয়েছে যে এই সরকারের মানে স্থায়ীকরণের এবং অস্তিত্বের সংকট দেখা দিচ্ছে, যার ভিত্তিতে 355-এর মামলা এবং তার ভিত্তিতে মহামান্য জাস্টিস মনে করেছেন যে সেখানে মুখ্য সচিবকে ফিজিক্যাল অ্যাপিয়ার হয়ে তার রিপোর্ট দিতে হবে, তার ভিত্তিতে তিনি নির্দেশিকা জারি করেছে। এবং এই মামলার যে গতি প্রকৃতি এবং এই মামলার যদি ধারাপাত আমি দেখি তাহলে ধারাপাত পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই মামলায় রাজ্যের কাছে একটা চরম ভয়ের কারণ হয়ে যাচ্ছে। আপনাদের একটা জিনিস জানিয়ে রাখি, বিগত বেশ কয়েকদিন ধরে আমার ফোনে একটা মানে ফোন আসছে
এবার সেই ভদ্রমহিলা উনি নিজেকে এএসপি সীমা পাহুজা বলে দাবি করছেন। তো উনি আমাকে একটা জায়গায় আমার ফোনে, এবং আমি বিগত দিনে মিডিয়াতেও বলেছি, এবং আমাকে 12cc এনবিসিসি 12 ফ্লোর অফ এনবিসিসিতে মানে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশনের অফিসে আমাকে ডেকে পাঠানো হচ্ছে। কেন আমি জানি না, কী কারণে জানি না, কিন্তু সিবিআইয়ের যে রেজিস্টার অ্যাড্রেস যতটুকু আমি জানি, একটা আছে নিজাম প্যালেসে আর একটা আছে আপনার সিজিওতে। তো যে কোনো কারণে হোক রাজ্যের তরফ থেকে রাজ্যের বিরোধী কণ্ঠ রোধ করার জন্য ডেকে পাঠানো, এবং আমাদেরও তো পুলিশের মধ্যে অনেক লোক থাকে, তাদের ভিত্তিতে আমি খবর পেয়েছি, এবং অন্য যারা আইনজীবী আছে তাদের সাথেও আমি পরামর্শ করেছি। পরিষ্কার এটা একটা ট্র্যাপে ফেলার চক্রান্ত। যেহেতু আমি শাসক দলের প্রত্যেকটা জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে গিয়ে মামলা করছি, এবং তার ভিত্তিতে কোথাও যেন শাসকের চিন্তার ভাঁজ এসছে কপালে, যার ভিত্তিতে আমার ওপর এরকম একটা মানে বিভিন্ন রকমভাবে কল, ইভেন ওনার 24 ঘন্টার মধ্যে মানে এমন একটা দিন যায় না যেখানে উনি একবার হোক বা দুবার হোক উনি নিজে হোয়াটসঅ্যাপে কল করেন, মানে কল করে হোয়াটসঅ্যাপ কল করছে। নট অনলি ফর দ্যাট, উনি ভিডিও কলও করে। আপনারা জানবেন সিবিআই অফিসাররা কখনো হোয়াটসঅ্যাপ কল বা ভিডিও কল করেন না, যেটা আমার ফোনে করছে, অনেক দিন ধরে করছে, এবং আমাকে ডেকে পাঠানো হচ্ছে। আমি যাচ্ছি না, উইটনেস হিসেবে ডেকে পাঠানোর জন্য এতবার করে কল করছে কেন আমি জানি না, এর কারণে এর পেছনে কোন কারণ। এই ব্যক্তি যদি সত্যি সীমা পাহুজা হন তাহলে একজন, আমি যতটুকু জানি এএসপি সীমা পাহুজা একজন আইপিএস লেভেলের অফিসার। তো একজন আইপিএস লেভেলের অফিসারের তো খেয়ে পড়ে কাজ নেই যে সে আমাকে 56 বা 60 বার কল করবে। তো কেন কল করছে তার অভিসন্ধি কি? তবে এটুকু বোঝা যাচ্ছে সে প্রশাসনের তরফের লোক, কারণ আমার কলে কয়েকজনের সাথে যখন আমি কথা বলছি সেই সময়, বা ধরুন আমি আগের বছরে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারির ওই সময়টার মধ্যে যাদের সাথে কন্ট্যাক্ট করেছি, বেছে বেছে তাদেরকে কল করা হয়েছে, তাদের সাথে কথাবার্তা বলা হয়েছে, এবং সেটা টোটালটাই হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে। তারা আবার আমাকে ফোন করে ফিডব্যাক দিচ্ছে। তো এটা বোঝা যাচ্ছে এটা প্রশাসনের মদত আছে এবং প্রশাসনের লোক। কিন্তু এটা প্রশ্ন আসছে যে আমার মনে হয় না কেন্দ্রীয় গোয়েন্দাকারী সংস্থা এই কাজ করবে। অতটাও মানে কি বলবো, অতটাও জলে পড়ে যায়নি আমার মনে হয় যতটুকু। এখন জানি না তার কতটা ঠিক এই বিষয়ে আমি অলরেডি সাইবার ক্রাইমে নোটিশ করেছি। সাইবার ক্রাইমে আমি বলেছি, কমপ্লেন রেজিস্টার হয়েছে, এবং এখানকার যে থানা, হেয়ার স্ট্রিট থানাতেও আমার কমপ্লেন রেজিস্টার হয়েছে। তো আগামী দিনে কি হবে সেটা পরবর্তীতে সময় জানাবো। এটা গেল একটা দিক। আরেকটা দিক, রাজ্য সরকারের কপালে চিন্তার ভাঁজ পড়ছে 355 নিয়ে, যার ভিত্তিতে এই সমস্ত কাজকর্ম করছেন, এবং মনে হচ্ছে রাজ্যের অপদার্থ চোর মুখ্যমন্ত্রীর কপালে ভাঁজ এসছে, এবং পরবর্তীতে দেখা যাবে হয়তো ভয়ঙ্কর কিছু পরিণতি। আমি আপনাদের চ্যানেলে এর আগেও বলেছিলাম যে 26-এর আগে ব্যানার্জি পরিবারের কেউ একজন জেলে যেতে চলেছে, এবং সেটার আরও স্পষ্ট প্রমাণ আপনারা পাবেন কিছুদিন পর থেকে, এবং তার পুরো ছবি না হোক, একটা কিছু আবছা ছবি আপনারা দেখতে পাবেন কিছুদিনের মধ্যে থেকে। জাস্ট এই মামলাতেই আপনারা দেখতে পাবেন, কারণ ডায়মন্ড হারবারের বুকে যখন এই মামলাটা চলছে, তখন ডায়মন্ড হারবারের বুকে এত যে ভোটার, মানে 7 লাখ যদি ভোট দেয়, যে এমপি দাঁড়িয়েছিল ডায়মন্ড হারবারের এখন প্রেজেন্ট এমপি, 7 লাখ যদি ভোট দেয়, তাহলে ওখানকার মানুষ কত ভোটার হয়েছে যে 7 লাখের ব্যবধানে জিতছে। তো এটা বোঝা যাচ্ছে যে এই ভোটারগুলোকে তাড়াতে চাইছে না, যারা মৃত ভোটার তাদের ভোট ওখানে পড়ে যাচ্ছে। সেই সমস্ত মামলাও এর মধ্যেই যুক্ত হয়েছে, কারণ এসআইআর নিয়ে অলরেডি একটা মামলা করে আছে, এবং এই এসআইআরের মামলাটাও পরবর্তীকালে এখানে যে এসআইআর টোটাল প্রসেসটা আমাদের কোর্টের অবজারভেশনে হোক, সেই মামলাটাও এর সাথে অ্যানেক্স হবে, এবং সেটা আজকে রাজা বসু চৌধুরী তার জাজমেন্টে বা তার উক্তিতে পরিষ্কার বলে দিয়েছে যে 355 এবং আপনার যে আইএএস কর্মীদের যে বদল করা হয়েছে 6 ঘন্টার নিরিখে। তো এই মামলার আরেকটা পার্ট দেখা যাচ্ছে এসআইআর, সেটা আজকে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন জাস্টিস। তো তার ভিত্তিতে আমরা ধরে নিতে পারি যে এই মামলার সাথে ওই মামলাটাও জুড়বে, এবং পরবর্তীতে এই মামলায় রাজ্য আজকে কোনো সঠিক দিশা দেখাতে পারেনি যে কেন 6 ঘন্টার বেসিসে এই মামলাটা আপনার এই এত বড় ট্রান্সফার হয়েছে। রাজ্যে সেই জায়গায় কোন অরাজকতার সৃষ্টি হয়েছিল রাজ্য সেটা বলে উঠতে পারেনি, যার ভিত্তিতে বিচারক পরিষ্কার বলেছেন যে জাস্টিস রাজা বসু চৌধুরী উনি পরিষ্কার বলেছেন, ডাইরেকশান দিয়েছেন যে 355 এবং আপনার এই আমলাদের ট্রান্সফারে মুখ্য সচিবকে আসতে হবে, এবং প্রয়োজনে পরবর্তীতে সেই সময় রাজ্যের
চোর অপদার্থ মুখ্যমন্ত্রী যখন নবান্নে বসে ইলেকশন কমিশনকে হুমকি দিয়েছেন, সেই সময় ক্যাবিনেটে যিনি মন্ত্রী ছিলেন তাকেও দরকারে ডেকে পাঠানো হবে। সেই সময় কি পরিস্থিতি হয়েছিল যে রাজ্যের চিফ ইলেকশন কমিশনারকে হুমকি দেওয়া হয়েছিল রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার এবং রাজ্যের মুখ্য সচিব বর্তমান। স্যার, তার মানে আপনার করা মামলাগুলো 355 ইমপ্লিমেন্ট করা বা আমলাদের যে তাড়াতাড়ি বদলি করেছে, এই নিয়ে আপনি যে মামলাগুলো করেছিলেন তাতে প্রশাসনের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে, আর প্রশাসন কোনো কিছু একটা ভয়েই আপনার কণ্ঠরোধ করার চেষ্টা করছে, তাই তো? অবশ্যই তাই, কণ্ঠরোধ করার চেষ্টা করছে। এবং সবথেকে বড় কথা, এইভাবে বিরোধী কণ্ঠ রোধ করা যায় না। এবার ওনারা ওনাদের মতো করছে। ওনারা যতবার কণ্ঠরোধ করেছে বা করার চেষ্টা করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে জুডিশিয়ারি সিস্টেমে এসে সেই কণ্ঠকে আরও কীভাবে তীব্রতর করতে হয় সেটা আমরা জানি। ওনাদের ক্ষমতা থাকলে ওনারা করুন। আর আমাদের যেটা ক্ষমতা, আমাদের আইনজীবীদের, আমরা পশ্চিমবঙ্গের আইনজীবীরা কেউ মরে যায়নি। আমাদের পশ্চিমবঙ্গের আইন ব্যবস্থা বা জুডিশিয়ারি সিস্টেম এখনও বিক্রি হয়নি এবং বিক্রি হবেও না। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষের জুডিশিয়ারি সিস্টেমকে কেনার ক্ষমতা এই রাজ্যের চৌর্যবৃত্তি করা মুখ্যমন্ত্রী এবং চোর মমতার নেই। স্যার, বলছি কি মনে হচ্ছে যে ভোটের আগে কি আপনার যে মামলাগুলো করেছিলেন সেই মামলাগুলোর রায় পাওয়া যাবে? রাজ্য কি পূর্ণ সহায়তা করবে মনে তো হচ্ছে? দেখুন, রাজ্য পূর্ণ সহায়তা করবে না, এটা খুব স্বাভাবিক। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, এই সরকার ভয় পায় দুটো জিনিসে: প্রশ্নের মুখে দাঁড়াতে, আর দুই, জুডিশিয়ারি সিস্টেমে। আপনি প্রশ্ন করবেন, বিগত দিনে দেখেছেন, আপনি প্রশ্ন করবেন, তা নিয়ে গানও বেঁধেছে যে আপনি প্রশ্ন করলে আপনি মাওবাদী। অথচ এই মাওবাদীরাই, যদি আমরা বলি তথাকথিত মাওবাদীরা, এই মাওবাদীরাই দেখতে চেয়েছিল কিষাণজির মতো মাওবাদী, যারা দেখতে চেয়েছিল মমতাকে। অথচ ওই চোরটা যখন গদিতে বসলো তখন এই কিষাণজিকেই কিন্তু মেরে দেওয়া হলো। মেরেছে কে? এই চোর মমতার সরকার। আজকে সেটা জলের মতো পরিষ্কার। তো খুব স্বাভাবিকভাবে এই সরকার প্রশ্নতে ভয় পায়, আর এই সরকার জুডিশিয়ারি সিস্টেমে ভয় পায়। ওর ভয় পাওয়ার একটা কারণ ও চৌর্যবৃত্তি করেছে, এবং চৌর্যবৃত্তি যে করেছে, আপাদমস্তক আকণ্ঠ যে দুর্নীতিতে ডুবে আছে, সেটা আমরা বারবার বলছি। আরজি কর থেকে বলুন, এসএসসি বলুন, প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট বলুন, টোটালটা অর্গানাইজ ক্রাইম। আর এই অর্গানাইজ ক্রাইমের মূল মাথা যিনি, তিনি নবান্নের 14 তলায় আমাদের রাজ্যের অপদার্থ মুখ্যমন্ত্রী। দুর্ভাগ্যের বিষয়, সে আমারও রাজ্যের মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী। কিন্তু যেখানে আপনারা জানবেন কিনা জানি না, কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী 15 লক্ষ টাকা বন্ড দিয়ে এসএসসি, আমার রাজ্যে এই এসএসসি দুর্নীতি হয়েছে সেটা স্বীকার করছে, যেটা রাজ্যের ভূভারতে কোনো চিফ মিনিস্টার করেনি। যেটা কিনা এই কলকাতা হাইকোর্টে মুখ্যমন্ত্রী 15 লক্ষ টাকা বন্ড দিয়ে স্বীকার করছে যে হ্যাঁ, এসএসসি দুর্নীতি হয়েছে এবং এটা আমি দুর্নীতি হিসেবে মানছি, এবং এই দুর্নীতি আমার ক্যাবিনেটের মন্ত্রী করেছে। এই পার্থ চ্যাটার্জি ভার্সেস সিবিআইয়ের যে মামলা, সেই মামলায় 15 লক্ষ টাকা বন্ড দিয়ে এই মুখ্যমন্ত্রী এই হাইকোর্টে স্বীকার করেছে। স্যার, তার মানে আপনি দাবি করছেন যে 26-এ ভোটের আগে আপনারা রায় পেয়ে যাবেন, আমরা সফল হবেন? আমরা আশা করি সফল হব, এই ভরসাটুকু আমাদের জুডিশিয়ারি সিস্টেমের ওপর রাখছি। আমরা আশা রাখছি অবশ্যই সফল হব।